টাকা না দিলে কোনো ধরনের কাজ হয় না। এবং একটি দালালকেও আমরা হাতে নাতে ধরি, দালালও মানে এই সেবা দেওয়ার জন্য টাকা নেয় বলে তিনি আমাদের কাছে এটা স্বীকার করেছেন। তাছাড়াও যে গ্রাহকরা এখানে যে হয়রানি হয়, বিভিন্ন গ্রাহক এখানে অকপটে স্বীকার করেছেন। তাছাড়া আমরা আরও বিষয়গুলো দেখেছি যে এখানে 2023 সাল বা 19 সাল এরকম কিছু ফাইল পেন্ডিং রয়েছে। এই পেন্ডিংকৃত ফাইলগুলো তারা কী কারণে এখানে পেন্ডিং রেখেছে সেগুলো জিজ্ঞাসাবাদ করে তারা যদি কোনো সদুত্তর না দিতে পারে এই বিষয়ে আমরা পরবর্তীতে একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে প্রেরণ করব। 19 সালে আবেদনটা আছে, 19 সালের রেজুলেশন কপিটা আছে স্যার। রেজুলেশন কপি আছে? জি স্যার। ঠিক আছে, এটা দেখি। যেমন ফাইভে বের করছে ওটা একটু নিয়ে আসুন। 19 সালে আবেদন করছিলেন কেন বাদ দিলেন? ওটা স্যার হলো একটা বিষয় আছে স্যার, ওনার যেহেতু পূর্বে পার্সেল এই কারণে ওনাকে কনসিডারটা করে দিচ্ছে। তাতে 19 সালে ওনার যেহেতু পূর্বে পার্সেল ওনাকে কাগজটা হয়তো দেখাইছে পাস করুন তো পাবন করতে দেন না 19 সালে স্যার পাস করছিল স্যার। 19 সালে তার ওনার রেজুলেশন আছে, কিন্তু আমাদের এখানে হেড অফিস থেকে নির্দেশনা দেওয়া যারা পূর্বে লাইসেন্স পায় নাই তাদের পরবর্তীতে ফিঙ্গার দিতে আসলে তাদের একটু যারা কনসিডার করা হয়, এটা এডিএম স্যারদের নির্দেশনা দেওয়া ছিল। আপনারা এটা কথা বলছেন, আমি বলতেছি পূর্বে তো উনি পরীক্ষা দিয়ে ফিঙ্গার দিয়েছে। জি স্যার। তাহলে ওনার পূর্বে পরে ওনাকে পরীক্ষা দেওয়ার ডাকুমেন্ট ছিল স্যার, ওটা তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমেই আছে। আপনি বলতেছেন যে ফিঙ্গার ওনার আগে দেওয়া হয়েছে, পরীক্ষার মাধ্যমে উনি ফিঙ্গার দিয়েছে। আচ্ছা, তাহলে পরবর্তীতে উনি পরীক্ষা দেওয়ার ডাকলেন কেন? প্রিলিম লিখিত ভাইবা ডাকলেন কি জন্য? স্যার ওটা হলো যে সভাপতি মহোদয় আছে জেলা ম্যাজিস্ট্রেট, উনি হচ্ছে স্যার অ্যাপ্লিক্যান্টকে শিওর করে কনফার্ম করে যে উনি ব্যক্তি কিনা। কারণ আমাদের কাছে তারপরে তো উনি কনফার্ম তো হয়ে গেলেন। জি স্যার। আপনি 19 সালে ওনার ফিঙ্গার নিলেন, পরীক্ষা নিলেন, সব কিছু পাস করলেন। পরবর্তীতে 22 সালে আবার তাই আপনি পরীক্ষা নিলেন, ফিঙ্গার নিলেন, আবার পাস করালেন। দরকার কি ছিল? আপনি অ্যাপ্লিকেন্ট উপস্থিত আছেন, জাস্ট উপস্থিত হয়েছে, হ্যাঁ উনি 19 সালে পাস করছে, আবার পরীক্ষা নিলেন, আবার পাস করালেন। পরীক্ষাটা ওটা স্যার যে স্যারের বিবেচনা রাখছে, স্যারের দেখে আর কি যে আমার কতজন পরীক্ষার্থী আছে ওনার হলো স্যার উনি যে 19 সালে পাস করছিল 15 12 19 স্যার পরীক্ষা ছিল। এই কাগজটা কিন্তু স্যার ওনার অসুবিধা হলে বলে জি এই কাগজ আমি নিয়ে আসতে পারবো না, আমাদের তথ্য না আসার কারণে এই এটা রবিন না? তাহলে দেখেন আপনারা এটা রেজুলেশন করছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে 19 সালেই আপনারা রেজুলেশন করে ওনারা কমপ্লিট করে ফেলছেন। আপনাদের কাছে সব মানে হার্ড কপি আছে। হার্ড কপি থাকার পরেও 22 সালে গিয়ে আবার কেন তার পরীক্ষা নিতে হলো, আবার কেন তার ভাইবা দিতে হলো, আবার কেন তার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হলো, এটা আমার কাছে বলেন। স্যার ওটাও যে কোম্পানি চলে যাওয়ার কারণে দক্ষতা পাওয়া যায় না, অতটা আসবে না। কোম্পানি চলে যাক, কোম্পানির সাথে কোনো কথা না, আপনাদের রেজুলেশনই আছে। স্যার রেজুলেশন এটা কিন্তু স্যার এটা অফলাইনে করে, এটা হচ্ছে কম্পিউটারে মানে নিজস্বভাবে করা হয়েছে। আর বর্তমান যে রেজুলেশনগুলো অনলাইনে স্যার মানে আমাদের রেজুলেশন এটা তো অফলাইনেই করছেন। না এটা স্যার ওয়ার্কিং রেজুলেশন যেটা সেটা হলো অনলাইনে হয়। না অনলাইনে তো আপনারা নিজেরা পোর্ট দিতে পারতেন। হ্যাঁ অনলাইনে না ওটা স্যার এটা হলো এটা যে ইটা আছে মানে এখানে যে তার রেজুলেশনটা তারটা দিয়ে দেওয়া যাবে, এটা স্যার ক্লিক করলেই হয়ে যাবে। কিন্তু স্যার যে এখানে তাকে যে উপস্থিত করছে স্যার এটা হলো সম্পূর্ণ স্যার এডিএম স্যারের হলো দায়িত্বে নেই আর উনি হলো সবাইকে উপস্থিত করে। আপনার সাথে একমত হলাম না, আমি ব্যাখ্যার সাথে একমত হলাম না। আপনি আমাকে আমি হয়তো আপনাদের বুঝি না, কিন্তু আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি না। আপনি কথা বলেন না, আমার কথাটা শুনিনি একটু। যে একটি ব্যক্তি 19 সালে মানে 15-12-19 আবেদন করেছে, আবেদন করার পরবর্তীতে সে সমস্ত পরীক্ষা দিল, ফিঙ্গার দিল, সব কিছু দিল। আপনাদের যে প্রতিষ্ঠানের সাথে চুক্তি ছিল তাদের সাথে হয়তো চুক্তি ভঙ্গের জন্য তারা চলে গেছে, ডাটা মিসিং এর জন্য হয়তো ওনার কাজটা করবেন। ডাটা মিসিং এর জন্য আপনাদের কাছে ডাটা ছিল, কিন্তু আপনাদের কাছে একটি রেজুলেশন ছিল। এটা রেজুলেশনটা প্রমাণপত্র ছিল, হয়তো অনলাইনে ছিল না কিন্তু অফলাইনে ছিল। অফলাইনে একটা হার্ড কপি আছে। পরবর্তীতে সে আবার 22 সালে আপনারা একটা আবেদন করালেন, হয়তো ওনাকে বলছেন, উনি একটা আবেদন করলেন। আবেদন করার পরবর্তীতে ওনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হলো, লিখিত পরীক্ষা দিতে হলো। সেকেন্ড টাইম যখন অনলাইনে আবেদন করলেন তাহলে আগের আবেদনটা অবশ্যই শো হবে স্যার তার অনলাইনে। আমি ওটা বলতেছি শো হোক বা না হোক, ওনারা তো জানে যে রবিন সাহেব পরীক্ষা দিয়েছে, পাস করেছে, সব কিছু করেছে, এই তথ্য আপনাদের কাছে আছে। এবং উনিও বারংবার বলেছেন এই প্রথমবার করার পর দ্বিতীয়বার তার কোনো পরীক্ষা নেওয়ারও দরকার নাই, তার প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ারও দরকার নেই। এটা তো আপনাদের নির্দেশনায় ছিল। হ্যাঁ নির্দেশনা ছিল। তদুপরিও
আপনারা তার পরীক্ষা নিয়েছেন, সব কিছু করেছেন, এই পর্যন্ত আমি আপনাদের কর্মকাণ্ডের সাথে একাত্মতা প্রকাশ করি। এডিএম স্যারের উপর চাপাই দিচ্ছে, এডিএম স্যার যেটাই করুক, কিন্তু তালিকা এখান থেকে বানানো হয়েছে স্যার, তালিকাটা এখান থেকে বানানো হয়েছে বলে এডিএম স্যার তার নিচে এটা সেবা প্রার্থী উনি নিজেই অভিযোগ করতেছে যে আমি ফেল করেছি, আমাকে এই কমিটি আমার এখান থেকে চলে যেতে বলছে। এখন আপনাদের কাছে আপনাদের যে এই যে শীটটা সুন্দর করে পাস লেখা এসে পড়ছে, তাহলে যিনি 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 পরীক্ষা দেয় উনি নিজে যদি বলে আমি ফেল করেছি, আপনি কেমন করে পাস করাইছেন, এটাই তো বোধগম্য না। স্যার ওই যে ওনাটা 19 সালে পাস ছিল, আপনি কি কোন সময় ডকুমেন্টে দেখাইছিলেন যে আমি স্যার 19 সালে পাস দেখাইছি, অনেকবার আসছি, দেখানো কি না, ওই যে পরীক্ষার দিন দেখাইছিলেন কিনা এটা তো ওনাদের কাছে থাকবে না। এটা স্যার এটা আমি নিছিলাম, এটা 5 মাস হয়েছে। ও এটা আপনি নিছিলেন? এটা আমি নিছিলাম কি জন্য স্যার, আমি 5 বছর ঘুরতে গেলে মানে 6 মাস 2 মাস পর পর আমি বলতে হবে হবে, কিন্তু এই করে 5 বছর ঘোরার পর একদিন আসি ডাইরেক্ট বলতে হবে না, তখন তো আমার মাথায় বাস মানে আর মেয়াদও বাড়াবে না, সমস্যা আছে। আরেকটি জিনিস না, না, সত্য বলছে স্যার, সত্য এই যে স্যার এই কয়দিন পর পর মেয়াদ বাড়াইছে দেখেন, উনি সত্য বলছে স্যার। উনি এই স্বাক্ষরটা স্যার মেয়াদ বাড়াইছেন ওই যে কতবার আছে মেয়াদ বাড়াই দিচ্ছে। তাহলে আপনাদের আমি মানে যে আসি নাই তা না, 3-4 মাস পর পর আমার আসছে কাছে মনে হচ্ছে যে অভিযোগ করে যে যিনি সেবা প্রার্থী, সেবা প্রার্থীটাই মনে হয় যে সকলের মাধ্যমে যদি আমি বলি সেবা প্রার্থীর কথাটাই গ্রহণযোগ্য। স্যার ওনার কথা ঠিক আছে স্যার, আমি স্যার একটু বলি স্যার, যখন ওনার হয়তো রেজুলেশনের যখন 19 সালে উনি যখন দেখাইছে, যখন রেজাল্ট ফাইনাল করছে স্যার, তখন হয়তো যখন দেখছে তখন ওনারা দেখছে যে 19 সালের পাস, পরবর্তীতে পাস দিয়েছে। পাস ওনাকে ফোন করা হলো কেন? উনি তো চলে গেছিল। ফোন করে নাই, না, আমাদের অফিস থেকে ফোন করে ফোনে জাস্ট কল করছে যে আমাদের কাছে যে অভিযোগগুলো আছে হয়তো উনি মানে অন্য কোনো মাধ্যমে মানে কেউ হয়তো ওনাকে ফোন করেছে, কিন্তু আমাদের এনে অফিস থেকে না, অফিস থেকে ফোন করে আর ওই মানে এটা স্ক্যান না, আপনার ওনার সাথে ই করছে। আর আমি যে উপরে দেখতেছি এটা স্ক্যান করে এটা স্ক্যান নেন, এটা স্ক্যান করে নেন এই লোকটা, আর এটা স্ক্যান নেন। রবিন কোথায় আছে? এটা যে স্যার ব্যাংকে জমা দিলাম 5 বছর না, না, আমি চেক করে বলি না, স্যার করে স্যার এখন এখানে আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে হয় বাতিল অথবা অ্যাকসেপ্ট। সেটা আমি একটু পারবো বা ঠিক আছে, দাঁড়াতে আসে এখনো কিন্তু আপনি এটা অ্যাকসেপ্ট করলে পরে পিন দিতে পারবেন, রিজেক্ট করলে পিন দিতে পারবেন। অ্যাকসেপ্ট করলে আমি এটা সিলেক্ট করছি প্রাইমারি এখানে পিন দেওয়ার পরে এটা হলো স্যার সকল কম্পিউটার দোকান বন্ধ করে চলে গেছে। আপনি আমাকে বলেন যে একজন লোকের অসুবিধা থাকতে পারে একটি কম্পিউটার দোকানে, যখন 4-5টা দোকানই বন্ধ করে দেয় তখন কি এ থেকে কি কিছুই অনুমিত হয় না? আর প্রতিমান বললাম না, কিছুই অনুমিত হয় না যে বিআরটি অফিসে অভিযান পরিচালনা করলাম আর কম্পিউটার দোকান বন্ধ করে চলে গেল। এটা তারা আপনি কি বোঝাচ্ছেন? অবশ্যই এর সাথে আপনাদের কানেকশন আছে, নলে তো এখানে তো আমরা তো চুরি করতে আসি না, তারাও তো চুরি করতে আসে না, আমরা চোর পুলিশে খেলা হচ্ছে না। তো আমরা জনগণকে সেবা কিভাবে পাবে সেটা একটু দেখার জন্য আসছি। আপনি সেবা দিচ্ছেন, আমি তো না করিনি যে আপনি যে সেবা দিচ্ছেন একজন গ্রাহকই তো তাদের এখানে কাজ করতে 10,000-12,000 টাকা দিতে হয়। আরও কিছু অভিযোগ আছে যে তারা কেউ 19-23 সালে আবেদন দিয়েছেন, এখনগুলো আবেদনগুলো পেন্ডিং অবস্থায় আছে। এবং যদি তারা এখানে টাকা প্রদান করে বা দালালদের টাকা দেয়, দালালরা তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের সে টাকা প্রদান করলে দ্রুত তারা ড্রাইভিং লাইসেন্স থেকে লার্নিং লাইসেন্স থেকে বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেই সেবাগুলো পেয়ে থাকেন। এখন আমরা কিছু একজন দালালকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সে অপকটের বিষয়টি স্বীকার করেছেন যে আমি একজনকে সেবা প্রদানের জন্য আমি কিছু টাকা নিয়েছি, ঠিক আছে, এই কথাও তিনি স্বীকার করেছেন। আর এখানে একজন আমি কর্মকর্তা এবং কর্মচারীদেরও জিজ্ঞাসা করেছি যে ওনারা যদি কোনো সেবা প্রার্থীদের জিজ্ঞাসা করে যে আমরা কী ধরনের সেবা নিতে আসছি, তারা কী ধরনের সেবা পাবে সে বিষয়ে তারা ঠিকমতো কোনো কিছু বলেন না এবং কোনো কাগজে তারা লিখেও দেন না। এবং তারপরে এই বিষয়টি নিয়ে তাদের কর্মকর্তা কর্মচারীদের আমি জিজ্ঞাসা করি কেন সেবা প্রার্থীদের কী সেবা নিতে আসছে, কী প্রবলেম আছে এই বিষয়ে আপনারা বলে দেন না কেন।
ওনারা বলে যে আমরা বলে দিই কিন্তু আমরা লিখে দিই না। তাছাড়াও ফাইল যে দেরি হচ্ছে কেন এই বিষয়ে জিজ্ঞাসা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো আমরা কিছু করতে পারি না, এই বিষয়টি পর্যন্ত আমাদেরকে জানান। তবে বিষয়টি সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি সেটা হলো এখানে দালালের ছাড়া যে কাজ হয় না সেই বিষয়টি আমরা এখন ধারণা পেয়েছি। কাউকে কি আটক বা কোনো শাস্তি বা কোনো ধরনের ব্যবস্থা? এখন পর্যন্ত তো আমরা কোনো কিছু আটক করিনি কাউকে, তবে আমরা যতটুকু পেয়েছি এটা তাত্ত্বিকভাবে পেয়েছি। রেকর্ড ভিত্তিক আমরা যাচাই করতেছি, যদি যাচাইকালে কোনো ধরনের এ ধরনের স্পষ্ট কোনো ধরনের কোনো তথ্য যদি বা রেকর্ডপত্র আমরা পাই তাহলে সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন দাখিল করব। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আসবে উক্ত সিদ্ধান্তের আলোকেই আমরা পরবর্তী প্রয়োজন করতে পারব। যে আগে আমাকে বলতো যে হবে না, বা এখানে আমার 2019 সালে পাস, সেই সব কিছু কাগজপাতি ডকুমেন্টস আছে এখন দেখাচ্ছে, কিন্তু এর আগে আমি আসছি বলে যে অনলাইন করা নাই, হবে না, হারাই গেছে। মোট কত টাকা খরচ ছিল লাইসেন্সের জন্য? আমি একটা দালাল লেগ 10,000 টাকা দিয়েছিলাম। পরে এই যে দালাল বলছে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমার কাজ, ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে আর আমি ইয়ে করবো না। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই যে 5 বছর ধরে করতেছি, ড্রাইভিং লাইসেন্স পাই নাই। 3,000 টাকা সর্বমোট 13,000। পরের বার হচ্ছে আবার নতুন করে টাকা জমা দিয়েছি, পরের বারও আমার 9,000 টাকা খরচ। 3,000 টাকা শুধু পাস করার জন্য।